আপনারা সবাই জানেন গতকাল সুপ্রিম কোর্টে আরজি কর মামলার শুনানি ছিল। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি DY চন্দ্রচূড়ের নেতৃত্বাধীন ডিভিশন বেঞ্চের সামনে এই মামলার বিভিন্ন বিষয় নিয়ে দুপক্ষের আইনজীবীরা সওয়াল জবাব করেন। গত 18ই আগস্টে দেশের সর্বোচ্চ আদালত সুও মোটো কগনিজেন্সের মাধ্যমে আরজি কর হাসপাতালের অন ডিউটি ট্রেনি ডাক্তারের ধর্ষণ ও নির্মম হত্যার মামলাটি গ্রহণ করেছিল। এই কেসের প্রথম শুনানি হয় 22শে আগস্ট, দ্বিতীয় শুনানি হয় 9 সেপ্টেম্বর, আর গতকাল অর্থাৎ 17ই সেপ্টেম্বর ছিল এই মামলার তৃতীয় শুনানি। প্রধান বিচারপতি জাস্টিস DY চন্দ্রচূড়, জাস্টিস JB পারদিওয়ালা এবং জাস্টিস মনোজ মিশ্র এই তিন বিচারপতির বেঞ্চের সামনে এই মামলা নিয়ে বিভিন্ন সওয়াল জবাব করেন দুপক্ষের আইনজীবীরা। শুনানির সময় বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় সামনে উঠে আসে। তিলোত্তমার বাবার সিবিআইকে লেখা চিঠি বিচারপতিদের সামনে পেশ করেন তিলোত্তমার পরিবারের পক্ষের আইনজীবী মীনাক্ষী অরোরা। আর এই চিঠি দেখে প্রধান বিচারপতি বলে ওঠেন, এতে অত্যন্ত গুরুত্বপূর্ণ বেশ কিছু তথ্য রয়েছে যা সিবিআইকে গুরুত্ব সহকারে বিবেচনা করা উচিত। এছাড়াও সিবিআই এর জমা দেওয়া স্ট্যাটাস রিপোর্ট দেখে প্রধান বিচারপতি বলেন, পুরো ঘটনাটি অত্যন্ত ডিস্টার্বিং এবং তাঁরা এই রিপোর্ট দেখে অত্যন্ত উদ্বিগ্ন। শুনানির সময় প্রধান বিচারপতিকে বেশ কয়েকবার দৃশ্যত বিরক্ত হতে দেখা যায়। কয়েকবার রাজ্য সরকারের আইনজীবী কপিল সিব্বালকে যথেষ্ট বিব্রত হতেও দেখা যায়। এমনকি সলিসিটর জেনারেলকেও সিবিআই এর কাজের ঢিলেমির জন্য একবার বিব্রত হতে দেখা যায়। সব মিলিয়ে কেমন ছিল গতকালের আরজি কর মামলার শুনানি তা নিয়ে বিস্তারিত আলোচনা করব এই পর্বে। নমস্কার, আমি অন্তরা আর আপনারা দেখছেন ইনসাইট। সকাল প্রায় 11টার দিক থেকে সুপ্রিম কোর্টে আরজি কর মামলার শুনানি আরম্ভ হয়। শুনানির শুরুতে রাজ্য সরকারের আইনজীবী কপিল সিব্বাল বলেন, মামলা শুরুর আগে আমরা 5-10 মিনিট কিছু বলতে চাই। তারপর তিনি বলেন, এই শুনানির লাইভ স্ট্রিমিং যেন বন্ধ করা হয়, কারণ বাইরে বিষয়টিকে অন্যভাবে উপস্থাপিত করা হচ্ছে। তাদের মহিলা আইনজীবীদের নানা ধরনের হুমকি দেওয়া হচ্ছে। কপিল সিব্বাল বলেন, আমাদেরও সম্মান রয়েছে। বলা হচ্ছে আমরা নাকি এজলাসে হাসাহাসি করছি, তাই এই মামলার লাইভ স্ট্রিমিং যেন বন্ধ করা হয়। তবে প্রধান বিচারপতি স্পষ্ট জানান, যেহেতু এটা জনস্বার্থ মামলা আর বহু মানুষ এই মামলার দিকে তাকিয়ে রয়েছেন, তাই লাইভ স্ট্রিমিং বন্ধ করা যাবে না। এরপর বিচারপতিরা সলিসিটর জেনারেল তুষার মেহতার কাছ থেকে এই মামলার অগ্রগতি সংক্রান্ত সিবিআই এর স্ট্যাটাস রিপোর্ট চেয়ে নেন। দীর্ঘক্ষণ ধরে সেই রিপোর্ট দেখার পর সলিসিটর জেনারেলের কাছে প্রধান বিচারপতি জানতে চান, চার্জশিট জমা দেওয়ার সর্বোচ্চ মেয়াদ কতদিনের? উত্তরে সলিসিটর জেনারেল বলেন, প্রথম অ্যারেস্টের পর থেকে 60 দিন বা 90 দিন। দিন সংখ্যা নিয়ে তাঁর একটু কনফিউশন হচ্ছে। এতে জাস্টিস JB পারদিওয়ালা বলেন 90 দিন। তখন তিলোত্তমার পরিবারের পক্ষ থেকে নিযুক্ত আইনজীবী মীনাক্ষী অরোরা বলেন, নতুন আইন অনুযায়ী ধর্ষণের ক্ষেত্রে 60 দিনের মধ্যে চার্জশিট জমা দেওয়ার নিয়ম রয়েছে। তবে এটি যেহেতু ধর্ষণ ও খুনের মামলা, তাই এক্ষেত্রে চার্জশিট জমা দেওয়ার মেয়াদ 90 দিন। তখন প্রধান বিচারপতি বলেন, সিবিআই এর হাতে চার্জশিট জমা দিতে এখনো বেশ কিছুদিন রয়েছে। অর্থাৎ এখানে প্রধান বিচারপতি সিবিআইকে পরোক্ষভাবে চার্জশিট জমা দেওয়ার মেয়াদ সম্পর্কে একবার স্মরণ করিয়ে দিলেন। কারণ সিবিআই যদি যথাযথ সময়ে চার্জশিট জমা না দেয়, তাহলে অভিযুক্তদের জামিন পেয়ে যাওয়ার যথেষ্ট সম্ভাবনা রয়েছে। এরপরেই প্রধান বিচারপতি DY চন্দ্রচূড় সিবিআই এর তদন্ত প্রক্রিয়া সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ মন্তব্য করেন। তিনি বলেন, যেহেতু আদালত কক্ষে নির্যাতিতার পরিবারের আইনজীবী সহ সব পক্ষই উপস্থিত রয়েছেন, তাই তিনি একটি কথা বলে নিতে চান। তাঁরা সিবিআই এর পেশ করা স্ট্যাটাস রিপোর্ট দেখেছেন, তবে এটি ডিসক্লোজ করলে অর্থাৎ জনসমক্ষে প্রকাশ করলে তা সিবিআই এর তদন্ত প্রক্রিয়াকে ব্যাহত করবে। আর যেহেতু আপনারা সবাই অভিজ্ঞ আইনজীবী, তাই আপনারা নিশ্চয়ই বুঝছেন যে এটাও ডিসক্লোজ করা ঠিক হবে না যে সিবিআই কোন পথে তদন্ত করছে। তবে আমরা আপনাদের আশ্বস্ত করতে পারি যে সিবিআই আগামী দিনে যেসব বিষয়ে তদন্ত করতে চলেছে
তার উদ্দেশ্য অ্যাবসলিউট ট্রুথ বা চরম সত্য উদ্ঘাটন করা, অথবা এমন কোনো নতুন পথের সন্ধান পাওয়া যাতে একমাত্র অভিযুক্ত বাদেও অন্যান্য তথ্য উদ্ঘাটিত হতে পারে। তাই আমরা কোনোভাবেই তদন্ত প্রক্রিয়াকে ব্যাহত করতে চাইছি না। আপনারা নিশ্চয়ই জানেন, আরজি করের প্রিন্সিপাল বাদেও টালা থানার ওসি গ্রেফতার হয়েছেন। ফলে অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য তদন্তের মাধ্যমে নিশ্চয়ই উঠে আসবে। প্রধান বিচারপতি বলেন, সিবিআই তাদের স্ট্যাটাস রিপোর্টে সেই সমস্ত বিষয়গুলিকে অন্তর্ভুক্ত করেছে যেগুলি নিয়ে গত শুনানিতে প্রশ্ন উঠেছিল। আপনাদের মনে করিয়ে দিই, গত শুনানিতে সবচেয়ে বড় প্রশ্ন উঠেছিল পোস্টমর্টেম চালান নিয়ে, যেখানে রাজ্য সরকারের আইনজীবী বলেছিলেন এই কেস সংক্রান্ত সমস্ত ডকুমেন্ট কলকাতা পুলিশ সিবিআই এর হাতে তুলে দিয়েছে। কিন্তু সলিসিটর জেনারেল তুষার মেহতা বলেছিলেন সিবিআই ফাইলের মধ্যে ওই চালান খুঁজে পায়নি। অপরদিকে আইনজীবী ফিরোজ এডুলজি বলেছিলেন ওই চালান কলকাতা হাইকোর্টে প্রডিউস করা হয়েছিল। গতকালের শুনানিতে প্রধান বিচারপতি বলেন এই চালান নিয়ে সিবিআই তাদের রিপোর্টে বেশ কিছু তথ্য উল্লেখ করেছে। এছাড়া পোস্টমর্টেমের পদ্ধতি মেনে পোস্টমর্টেম করা হয়েছিল কিনা, তথ্য প্রমাণ নষ্ট করা হয়েছে কিনা, এসব নিয়েও রিপোর্টে উল্লেখ রয়েছে। তাছাড়া ফরেন্সিক এভিডেন্সগুলি নিয়েও বিভিন্ন মেডিকেল এক্সপার্টদের মতামত নেওয়া হয়েছে। এর বাইরে আমরা এই তদন্ত প্রক্রিয়া নিয়ে আর বেশি কিছু ডিসক্লোজ করতে পারছি না। তবে আপনারা নিশ্চিত থাকতে পারেন যে সিবিআই তাদের নিজস্ব তদন্ত প্রক্রিয়া বাদেও গত শুনানিতে আপনারা যা যা প্রশ্ন তুলেছিলেন, এমনকি আমরা বিচারপতিরাও যে যে বিষয় নিয়ে প্রশ্ন তুলেছিলাম সেই সমস্ত কিছু নিয়ে বিচার বিবেচনা করছে। তবে সিবিআইকে যথেষ্ট সময় দেওয়া প্রয়োজন, কারণ তা না হলে সত্য উদ্ঘাটনের উদ্দেশ্য সফল হবে না। এই সময় নির্যাতিতার পরিবারের তরফ থেকে নিযুক্ত আইনজীবী মীনাক্ষী অরোরা বলেন, নির্যাতিতার বাবা সিবিআইকে একটি চিঠি দিয়েছেন, আর সেই চিঠির একটি কপি তিনি বিচারপতিদের সামনে পেশ করেন। এই প্রসঙ্গে বলে রাখি, গত শুনানিগুলিতে নির্যাতিতার পরিবারের পক্ষ থেকে সুপ্রিম কোর্টে উপস্থিত ছিলেন আইনজীবী বিকাশ ভট্টাচার্য এবং তার সহযোগী আইনজীবী সব্যসাচী চ্যাটার্জি। তবে কালকের শুনানিতে বিকাশ ভট্টাচার্যের পরিবর্তে নির্যাতিতার পরিবারের পক্ষ থেকে সুপ্রিম কোর্টে উপস্থিত হয়েছিলেন আইনজীবী মীনাক্ষী অরোরা এবং তার সাথে ছিলেন আইনজীবী সব্যসাচী চ্যাটার্জি। সিবিআইকে লেখা তিলোত্তমার বাবার সেই চিঠিটি পড়ে প্রধান বিচারপতি বলেন, এখানে বেশ কিছু বিষয়ে সিবিআই এর দৃষ্টি আকর্ষণ করা হয়েছে। এগুলি খুবই গুরুত্বপূর্ণ তথ্য। তবে আজ সিবিআই যে স্ট্যাটাস রিপোর্ট দিয়েছে তার মধ্যে এই চিঠির ভেতরে থাকা বেশ কিছু তথ্যের উল্লেখ করা হয়েছে। তবে এ বাদেও চিঠিতে উল্লেখিত বাকি জিনিসগুলির প্রতিও সিবিআই এর দৃষ্টি দেওয়া উচিত। অর্থাৎ সেই চিঠিতে এমন কিছু তথ্য রয়েছে যা এই তদন্তের ক্ষেত্রে ভীষণ গুরুত্বপূর্ণ। তাই প্রধান বিচারপতিও সিবিআইকে এই ব্যাপারগুলি নিয়ে ভালোভাবে ভাবনা চিন্তা করার পরামর্শ দেন। সেই সাথে প্রধান বিচারপতি এও বলেন যে সিবিআই কিছু ব্যাপারে নিজেদেরকে হ্যান্ডিক্যাপ করে রেখেছে, অর্থাৎ তারা চাইলে কিছু ব্যাপারে এখনো অগ্রসর হতে পারে, কিন্তু তারা তা করছে না। তখন তুষার মেহতা বলেন, সিবিআই ঘটনার 5 দিন পরে তদন্তভার পেয়েছে এবং বেশ কিছু তথ্য প্রমাণ নষ্ট করা হয়েছে। তখন প্রধান বিচারপতি বলেন, তা সত্ত্বেও সিবিআই এর উচিত এই সমস্ত তথ্যগুলিকে গুরুত্ব সহকারে বিবেচনা করা। তখন আইনজীবী মীনাক্ষী অরোরা বলেন, এই চিঠি পাওয়ার পরে সিবিআই এর তরফ থেকে তিলোত্তমার মা বাবার সাথে যোগাযোগ করা হয় এবং তারা প্রয়োজন মতো সিবিআই কে তদন্তের ক্ষেত্রে সাহায্যও করেন। সেই সাথে মীনাক্ষী অরোরা বলেন, তিনি অনুরোধ জানাচ্ছেন সিবিআই যেন তিলোত্তমার মা বাবার সাথে খানিকটা হলেও যোগাযোগ বজায় রাখেন, কারণ বিভিন্ন মাধ্যম থেকে নানা ধরনের ইনফরমেশন হাওয়ায় ভাসছে, আর তাঁরা বুঝতে পারছেন না যে এর মধ্যে কোনটি বিশ্বাস করা উচিত আর কোনটি নয়। তাই সিবিআই যেন তাদের সাথে যোগাযোগ রাখে, আর এতে তদন্তের ক্ষেত্রে তাঁরাও নানা সহযোগিতা করতে পারেন। প্রত্যুত্তরে সলিসিটর জেনারেল তুষার মেহতা বলেন, আমি এই সাজেশনটিকে অ্যাকসেপ্ট করছি। সিবিআই নিশ্চিতভাবে পরিবারের সাথে যোগাযোগ রক্ষা করে চলবে। সলিসিটর জেনারেল আরও বলেন, উইকিপিডিয়াতে এই কেসের ভিকটিমের আসল নাম উল্লেখ করা হয়েছে। তখন প্রধান বিচারপতি বলেন, আমরা তো গত শুনানিতে ভিকটিমের নাম ও ছবি সোশ্যাল মিডিয়া থেকে সরিয়ে নেওয়ার ব্যাপারে নির্দেশ দিয়েছিলাম। ঠিক আছে, আমরা এ ব্যাপারে আরেকটি অর্ডার পাস করব। তখন একজন আইনজীবী বলেন, আমরা উইকিপিডিয়াকে বলেছিলাম ভিকটিমের নাম যেন সরিয়ে ফেলা হয়, কিন্তু তারা তা মানতে রাজি হয়নি।
তারা বলে তাদেরকে সেন্সর করা যাবে না। তখন প্রধান বিচারপতি বলেন, এটা সেন্সর করার বিষয় নয়, আমরা এ ব্যাপারে একটি অর্ডার পাশ করব। এরপর আইনজীবী ফিরোজ এডুলজি বলেন তিনি সিবিআইকে একটি সাজেশন দিতে চান। তিনি বলেন, পূর্বে ডিএনএ প্রোফাইলিং এর ক্ষেত্রে একটি টেস্ট করা হতো যার নাম STR টেস্ট। তবে বর্তমানে ডিএনএ প্রোফাইলের ক্ষেত্রে আরও একটি নতুন টেকনোলজি এসেছে যার নাম জিনোম টেস্টিং। সিবিআই এই নতুন টেকনোলজিকে কাজে লাগাতে পারে। সেই সাথে ফিরোজ এডুলজি আরও বলেন, তদন্তকারী অফিসারদের কাছে দুটি সিজার লিস্ট থাকার কথা। একটি সিজার লিস্ট প্লেস অফ অকারেন্স অর্থাৎ ঘটনাস্থল থেকে পাওয়া জিনিসপত্রের, এবং আরেকটি সিজার লিস্ট পোস্টমর্টমের সময় পাওয়া ফরেন্সিক এভিডেন্সের। নিয়ম অনুযায়ী সেই সমস্ত স্যাম্পলগুলি চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের কাছে জমা দেওয়ার কথা, আর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সেই স্যাম্পলগুলিকে সেন্ট্রাল ফরেন্সিক অ্যান্ড সায়েন্স ল্যাবরেটরি অর্থাৎ CFSL এ পাঠাবেন। ফিরোজ এডুলজি বিচারপতিদের সামনে প্রশ্ন তোলেন, সেই স্যাম্পলগুলিকে কবে CFSL এ পাঠানো হয়েছিল? রাজ্য সরকার বলছে সেগুলিকে 10 এবং 11ই আগস্ট তারিখে পাঠানো হয়েছিল, কিন্তু 10 এবং 11ই আগস্ট তারিখ ছিল যথাক্রমে শনিবার এবং রবিবার, আর ওই দিনগুলিতে CFSL বন্ধ থাকে। তখন প্রধান বিচারপতি বলেন, আমরা এই তারিখগুলি ডিসক্লোজ করতে পারি না, কারণ এতে তদন্ত প্রক্রিয়া ব্যাহত হতে পারে। তবে সিবিআই তাদের স্ট্যাটাস রিপোর্টে একথা উল্লেখ করেছে, আর এই সমস্ত ঘটনাগুলি অত্যন্ত ডিস্টার্বিং। এখান থেকে একটা কথা পরিষ্কার যে ফরেন্সিক এভিডেন্সগুলির যথাযথ পরীক্ষা নিরীক্ষা হয়েছে কিনা সে নিয়েও সুপ্রিম কোর্টে প্রশ্ন উঠেছে। প্রধান বিচারপতি এও বলেছেন যে এই রিপোর্ট পড়ে পুরো ঘটনা সম্পর্কে তাঁরাও অত্যন্ত উদ্বিগ্ন। এরপর আইনজীবী ফিরোজ এডুলজি বলেন, সিবিআই এখনো পর্যন্ত 27 মিনিটের ভিডিও ফুটেজ পেয়েছে। এতে ব্লক আর ডিভাইস বলে একটি ইনস্ট্রুমেন্ট ব্যবহার করা উচিত, যার ফলে এই ভিডিও ফুটেজের হ্যাশ ভ্যালু যাতে চেঞ্জ না করা যায়। কি এই হ্যাশ ভ্যালু তা বোঝাতে গিয়ে আইনজীবী ফিরোজ এডুলজি বলেন, হ্যাশ ভ্যালু হচ্ছে ইলেকট্রনিক ডকুমেন্টের ফিঙ্গারপ্রিন্ট। ফিঙ্গারপ্রিন্ট যেরকম পরিবর্তন করা যায় না, তেমনি কোনো ভিডিও ফুটেজের হ্যাশ ভ্যালুও পরিবর্তন করা যাবে না যদি এতে ব্লক আর ডিভাইস ইনস্ট্রুমেন্ট ব্যবহার করা হয়। তখন প্রধান বিচারপতি সলিসিটর জেনারেল তুষার মেহতাকে উদ্দেশ্য করে বলেন, গত শুনানিতে এ বিষয়টি নিয়ে আমরা কিছু তথ্য জানাতে বলেছিলাম। আপনারা এখনো কলকাতা পুলিশের সমস্ত তথ্য সিবিআই এর হাতে তুলে দেওয়ার ব্যাপারে কিছু বলেননি। তখন তুষার মেহতা একটু অস্বস্তিতে পড়ে যান। তিনি বলেন, সেই প্রক্রিয়া চলছে। তখন আইনজীবী ফিরোজ এডুলজি বলেন, অলরেডি 40 দিন পার হয়ে গেছে। প্রধান বিচারপতি তুষার মেহতাকে উদ্দেশ্য করে বলেন, আপনাদের উচিত পুরো ডিভিআরটিকেই সিজ করে নেওয়া এবং তারপর দেখা উচিত তাতে ব্লক আর ডিভাইস ব্যবহার করা হয়েছে কিনা। ভিডিও ফুটেজের হ্যাশ ভ্যালু অথেন্টিক রয়েছে কিনা সে ব্যাপারে আপনাদের নিশ্চিত হতে হবে। তখন ফিরোজ এডুলজি আরও বলেন, সেমিনার রুমে ঢোকার আরও অনেকগুলি দরজা রয়েছে, আর সেই সব দরজাগুলি ব্যবহার করে যে কেউ সেমিনার রুমে ঢুকতে এবং বেরোতে পারেন। এদিকেও সিবিআইকে তদন্ত করে দেখতে হবে। সেই সাথে তিনি পোস্টমর্টেম চালানের ব্যাপারটি উল্লেখ করে বলেন, যেহেতু সেই চালানটি হাইকোর্টে প্রডিউস করা হয়েছিল, ফলে এটা নিশ্চিত যে সেই চালানটি রয়েছে। তখন প্রধান বিচারপতি সলিসিটর জেনারেলকে উদ্দেশ্য করে বলেন, সিবিআই এর উচিত এই চালানের ট্রেস করা। সেই সাথে রাজ্য সরকারের আইনজীবী কপিল সিব্বালকে উদ্দেশ্য করে বলেন, আপনাদের উচিত এখনই সেই চালানটি সলিসিটর জেনারেলকে হ্যান্ড ওভার করে দেওয়া। উত্তরে কপিল সিব্বাল বলেন, পোস্টমর্টেম চালানের এই সম্পূর্ণ বিষয়টি নিয়ে আসলে মিসস্টেটমেন্ট করা হয়েছে, অর্থাৎ ভুল বলা হয়েছে। তিনি বলেন, যে চালান নম্বর 5371 এর কথা বলা হচ্ছে, যেটি নাকি কলকাতা হাইকোর্টের সামনে প্রডিউস করা হয়েছিল, আসলে সেই চালানটি 1997 সালের পর থেকে আর ব্যবহারই করা হয় না। তখন প্রধান বিচারপতি বলেন, ওই চালানটি একটি স্ট্যাচুটারি ফর্ম, অর্থাৎ বিধিবদ্ধ ফর্ম। আপনি এরকম বলতে পারেন না যে ফর্মটি ব্যবহার করা হয় না। অর্থাৎ কপিল সিব্বালের উত্তরে প্রধান বিচারপতি একেবারেই সন্তুষ্ট হলেন না। এরপর কপিল সিব্বাল বলেন, কলকাতা পুলিশের তরফ থেকে 7 থেকে 8 ঘন্টার সম্পূর্ণ ফুটেজ সিবিআইকে দেওয়া হয়েছে। তিনি আরও বলেন, 32 জিবি স্টোরেজ ক্যাপাসিটির 4টি পেন ড্রাইভ কলকাতা পুলিশ সিবিআই এর হাতে তুলে দিয়েছে। সেই সাথে বেশ কয়েকটি হার্ড ডিস্কও সিবিআই এর হাতে তুলে দেওয়া হয়েছে, আর সিবিআই যে সেগুলি রিসিভ করেছে তার প্রমাণস্বরূপ তাঁদের কাছে সই করা ডকুমেন্ট রয়েছে।
তবে রাজ্য সরকারের আইনজীবীর এই বক্তব্যের বিরোধিতা করে সলিসিটর জেনারেল বলেন, সিবিআই এর কাছে কেবলমাত্র 27 মিনিটের ফুটেজ রয়েছে। সেই সাথে সলিসিটর জেনারেল আরও বলেন, পেনড্রাইভের ক্যাপাসিটি গুরুত্বপূর্ণ নয়, তার মধ্যে কতটা ভিডিও ফুটেজ রয়েছে সেটাই গুরুত্বপূর্ণ। উত্তরে কপিল সিব্বল বলেন, কতটা ভিডিও ফুটেজ রয়েছে সিবিআই এর তাহলে তা চেক করে দেখা উচিত। অলরেডি 40 দিন পার হয়ে গেছে। অর্থাৎ সিবিআই এর ঢিলেমি নিয়ে খানিকটা কটাক্ষই করলেন রাজ্য সরকারের আইনজীবী। আর এই কটাক্ষের কোনো উত্তর সলিসিটর জেনারেলের কাছে ছিল না। তিনি দৃশ্যত যথেষ্ট বিব্রতকর অবস্থায় পড়েন। তবে এখানে আরেকটি বিষয় লক্ষণীয় যে সুপ্রিম কোর্টের বিচারপতিরা সিবিআই এর এই সব ঢিলেমি সত্ত্বেও তাদের ওপর যথেষ্ট ভরসা দেখিয়েছেন। তাঁরা সিবিআইকে তদন্তের জন্য যথেষ্ট সময়ও বরাদ্দ করেছেন। এখন সিবিআই এর উচিত বিচারপতিদের সেই ভরসাকে বজায় রাখা। এরপর জুনিয়র ডাক্তারদের তরফ থেকে নিযুক্ত আইনজীবী ইন্দিরা জয়সিং বলেন, সেদিন ঘটনাস্থলে যারা যারা উপস্থিত ছিলেন, যাদের সেখানে থাকার কোনো দরকার ছিল না, তাদের নাম আমাদের কাছে রয়েছে। তবে যেহেতু কোর্টের নির্দেশ মতো তদন্তের স্বার্থে তাদের নাম প্রকাশ করা উচিত হবে না, তাই সেই সব নামগুলি আমরা মুখবন্ধ খামে সলিসিটর জেনারেল অথবা সিবিআই এর কাছে জমা দিতে চাই, যাতে সেই সব তথ্য তদন্তের কাজে ব্যবহার করা হতে পারে। উত্তরে সলিসিটর জেনারেল বলেন, আমরা তাদের আশ্বস্ত করে বলতে পারি যে ডকুমেন্ট তারা এখানে জমা দেবেন সেই ডকুমেন্ট তৎক্ষণাৎ সিবিআই এর জয়েন্ট ডিরেক্টর বা অ্যাডিশনাল ডিরেক্টরের কাছে পৌঁছে যাবে। এই সময় আদালতে উপস্থিত সিনিয়র ডাক্তারদের আইনজীবী করুণা নন্দী বলেন, গত শুনানিতে রাজ্য সরকারের তরফ থেকে রাজ্যের চিকিৎসা ব্যবস্থা সংক্রান্ত যে তথ্য দেওয়া হয়েছিল তা ঠিক নয়। যেহেতু জুনিয়র ডাক্তাররা কর্মবিরতি রেখেছেন, তাই সিনিয়র ডাক্তাররা ডবল শিফটে কাজ করছেন। তিনি বলেন, জুনিয়র ডাক্তারদের কর্মবিরতির কারণে রাজ্য সরকার যে মৃত্যুর পরিসংখ্যান দিয়েছিল, রাজ্য সরকারের কথা অনুযায়ী সেই মৃত্যুর পরিসংখ্যান তারা পেয়েছিল মিডিয়া রিপোর্ট থেকে। মিডিয়া রিপোর্টের ওপর ভিত্তি করে তারা ডাক্তারদের ডিগনিটিকে অসম্মান করেছে। তিনি আরও বলেন, ডাক্তারদের নিরাপত্তা এবং সুরক্ষার ব্যাপারে রাজ্য সরকার এখনো পর্যন্ত কেবলমাত্র বাজেট অ্যালোকেশন করেছে এবং কিছু সিসিটিভি লাগানোর উদ্যোগ নিয়েছে। এ বাদে এখনো পর্যন্ত তারা আর কোনো পদক্ষেপ নেয়নি। এ সময় ডক্টরস ফর পেশেন্টস নামক একটি অর্গানাইজেশনের তরফ থেকে একজন আইনজীবী বিচারপতিদের উদ্দেশ্য করে বলেন, তাঁদের অর্গানাইজেশনের সদস্য ডাক্তাররা পশ্চিমবঙ্গ সরকারের রাত্তিরের সাথী প্রকল্পের একটি বিশেষ পয়েন্ট নিয়ে তাঁদের অসম্মতি কোর্টের সামনে জানাতে চান। আপনারা নিশ্চয়ই জানেন, পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের চিফ অ্যাডভাইজার আলাপন বন্দ্যোপাধ্যায় রাত্তিরের সাথী নামক প্রকল্প চালু করার কথা ঘোষণা করেছিলেন। সেখানে নাইট পেট্রোলিং, মহিলাদের জন্য সেফ জোন, সিসিটিভির ব্যবস্থা করা ইত্যাদি নানা পরিকল্পনার সাথে সাথে এও বলা হয় যে মহিলা ডাক্তারদের ডিউটি যেন 12 ঘন্টার বেশি না হয়, আর সম্ভব হলে তাদের যেন নাইট ডিউটি না দেওয়া হয়। তবে সরকারের এহেন সিদ্ধান্তের বিরুদ্ধে প্রতিবাদ এবং সমালোচনা দুইই হয়। আর ওই আইনজীবী পশ্চিমবঙ্গ সরকারের নেওয়া এই বিশেষ সিদ্ধান্তটিকেই উল্লেখ করে বলেন, তাদের এতে ঘোরতর আপত্তি রয়েছে। আর রাজ্য সরকারের এ ধরনের সিদ্ধান্তের কথা জানতে পেরে প্রধান বিচারপতিও দৃশ্যত অবাক হয়ে যান। তিনি পরিষ্কার বলেন, নারীরা কনসেশন চান না, তারা সমানাধিকার চান। তিনি কপিল সিব্বলকে বলেন, মিস্টার সিব্বল, আপনাকে এই ব্যাপারটা দেখতে হবে, আপনাদের সুরক্ষা দিতে হবে। প্রধান বিচারপতি আরও বলেন যে আপনারা কিভাবে একজন মহিলাকে নাইট ডিউটি করা থেকে আটকাতে পারেন। এতে রাজ্য সরকারের আইনজীবী কপিল সিব্বল বলেন, রাজ্য সরকার নারীদের সুরক্ষার ব্যাপারে অত্যন্ত উদ্বিগ্ন, তাই এ ধরনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রত্যুত্তরে প্রধান বিচারপতি বলেন, মহিলাদের নিরাপত্তা সুনিশ্চিত করার দায়িত্ব রাজ্য সরকারের, আর সরকারের উচিত এ ধরনের নোটিফিকেশনকে শুধরে নেওয়া। এতে কপিল সিব্বল বলেন, ওই দুটি পয়েন্টকে ডিলিট করে দেওয়া হবে। এরপর সুপ্রিম কোর্টে গত 16 সেপ্টেম্বর মুখ্যমন্ত্রীর বাসস্থানে হওয়া জুনিয়র ডাক্তারদের প্রতিনিধি দলের সাথে মুখ্যমন্ত্রীর মিটিংয়ের প্রসঙ্গ ওঠে। কপিল সিব্বল বলেন, সরকার ডাক্তারদের সুরক্ষা ও নিরাপত্তার জন্য 100 কোটি টাকা বরাদ্দ করেছে। জুনিয়র ডাক্তারদের দাবি অনুযায়ী কলকাতা পুলিশ কমিশনার এবং ডিসি নর্থকে পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে। ডিএমই এবং ডিএইচএসকেও সরিয়ে দেওয়া হয়েছে। এরপর কপিল সিব্বল বলেন, সরকার জুনিয়র ডাক্তারদের করা 5টি দাবির মধ্যে 4টি দাবি মেনে নিয়েছে। ভবিষ্যতে আরও আলোচনার সুযোগও রয়েছে।
কিন্তু এখনো জুনিয়র ডাক্তাররা যদি কাজে যোগ না দেন তাহলে সরকার আর কি করতে পারে? এতে প্রধান বিচারপতি বলেন, গতবারের শুনানিতে আমরা ডাক্তারদের নিরাপত্তা সংক্রান্ত যেসব পদক্ষেপ নেওয়ার কথা বলেছিলাম, রাজ্য সরকার কি তা নিয়েছে? অর্থ বরাদ্দ বাদে আর কি পদক্ষেপ সরকার গ্রহণ করেছে? উত্তরে কপিল সিব্বল বলেন, সুপ্রিম কোর্টের নির্দেশ মতো রাজ্যের ডিএম এসপিরা তাদের নিজ নিজ জেলাতে থাকা সরকারি হাসপাতাল বা মেডিকেল কলেজগুলির সাথে আলোচনা করেছেন। রাজ্যের চিফ সেক্রেটারিও এ নিয়ে সংশ্লিষ্ট সবার সাথে আলোচনা করেছেন। তাছাড়া পুরুষ ও মহিলা ডাক্তারদের জন্য আলাদা আলাদা বাথরুম, রেস্টরুম এবং হাসপাতাল চত্বরে সিসিটিভি লাগানোরও উদ্যোগ নেওয়া হয়েছে। এছাড়াও রাতের বেলা চিকিৎসকদের নিরাপত্তার বিষয়টি সুনিশ্চিত করার জন্য রাজ্যের সমস্ত মেডিকেল কলেজ ও হাসপাতালগুলিতে রাজ্য সরকার 1514 জন সিকিউরিটি গার্ডের ব্যবস্থা করবে। তবে এখানে উল্লেখ করার মতো বিষয় হলো, এইসব সিকিউরিটি গার্ডরা কিন্তু পুলিশ নয়। কপিল সিব্বল বলেন, তাদেরকে বেসরকারি সিকিউরিটি সংস্থার মাধ্যমে হায়ার করা হবে। তারপর তাদেরকে 7 দিনের ট্রেনিং দিয়ে কাজে নিযুক্ত করা হবে। এতে প্রধান বিচারপতি বলেন, আরজি করে যে অপরাধ ঘটেছে তার প্রধান অভিযুক্তই ছিল একজন সিভিক ভলেন্টিয়ার, যারা অস্থায়ী ভিত্তিতে কাজে নিযুক্ত হয়। এরপরেও রাজ্য সরকার চিকিৎসকদের নিরাপত্তা দেওয়ার জন্য সেই কন্ট্রাকচুয়াল ফোর্সকেই নিযুক্ত করছে। মাত্র 7 দিনের ট্রেনিং এর পর তারা ইচ্ছে মতো রাত্রেবেলায় হাসপাতালে ঘোরাফেরা করতে পারবে। তাহলে এতে অল্প বয়সী জুনিয়র ডাক্তারদের ভরসা কি করে থাকবে? প্রধান বিচারপতি আরও বলেন, মেডিকেল কলেজগুলিতে যারা পড়তে যায় তাদের বয়স মোটামুটিভাবে 18 থেকে 23-এর মধ্যে, আর সরকারকে তাদেরকেই প্রোটেক্ট করতে হবে। জুনিয়র ডাক্তাররা ইচ্ছে করে কর্মবিরতি করেননি। তাদের মধ্যে তাদের নিজেদের সিকিউরিটি নিয়ে যথেষ্ট দুর্ভাবনা রয়েছে। এর মধ্যে এই সব কন্ট্রাকচুয়াল সিকিউরিটি ফোর্স তাদের ইনসিকিউরিটি আরও বাড়িয়ে তুলবে। প্রধান বিচারপতি কপিল সিব্বলকে বেশ কড়াভাবে জিজ্ঞেস করেন, আপনি বলেছিলেন আরজিকর হাসপাতালে 415টি সিসিটিভি ক্যামেরা লাগানো হবে, কিন্তু এখনো পর্যন্ত মাত্র 37টি সিসিটিভি ক্যামেরা লাগানো হয়েছে। এর উত্তরে রাজ্য সরকারের আইনজীবী কপিল সিব্বল বলেন, ক্যামেরা লাগানোর কাজ চলছে, 7 থেকে 14 দিনের মধ্যে সব ক্যামেরা লাগানো হয়ে যাবে। তখন প্রধান বিচারপতি বলেন, 14 দিন সময় লাগবে সিসিটিভি ক্যামেরা ইনস্টল করতে? অর্থাৎ প্রধান বিচারপতি রাজ্য সরকারের উত্তরে আদৌ সন্তুষ্ট হলেন না। প্রধান বিচারপতি বলেন, সিবিআই এর তদন্ত প্রক্রিয়ায় যেসব নাম উঠে আসবে, যারা এই ঘটনাকে কভার আপ করার চেষ্টা করেছিল, তার ভিত্তিতে আমরাও রাজ্য সরকারকে বেশ কিছু নির্দেশ দেব। অর্থাৎ টালা থানার ওসি এবং সন্দীপ ঘোষ সহ আরও যাদের নাম সিবিআই এর তদন্তের মাধ্যমে উঠে আসবে, সুপ্রিম কোর্টের নির্দেশে তাদের বিরুদ্ধে রাজ্য সরকারকে কড়া পদক্ষেপ নিতে হবে। সেই সাথে প্রধান বিচারপতি সরকারকে একটি পরামর্শও দেন। তিনি বলেন, মহিলা ডাক্তারদের রেস্ট নেওয়ার রুমের বাইরে বায়োমেট্রিক অ্যাক্সেসের ব্যবস্থা করা যেতে পারলে, অর্থাৎ বায়োমেট্রিক পদ্ধতিতে আঙুলের ছাপ দিয়েই তবেই সে রেস্টরুমে ঢোকা যেতে পারবে। এ ধরনের ব্যবস্থা করলে তাদের নিরাপত্তা আরও জোরদার হবে। উত্তরে কপিল সিব্বল বলেন, হেলথ সেক্রেটারি এখানে উপস্থিত রয়েছেন, রাজ্য সরকার নিশ্চিতভাবে বায়োমেট্রিক অ্যাক্সেসের ব্যবস্থা করবে। প্রধান বিচারপতি রাজ্য সরকারকে সমস্ত ব্যবস্থা করার জন্য 2 সপ্তাহ সময় নির্ধারিত করে দেন। তিনি বলেন, ডাক্তারদের দাবি ন্যায়সঙ্গত, তাই সরকারকে হাসপাতালে কর্মরত চিকিৎসক থেকে স্বাস্থ্যকর্মী সবার নিরাপত্তার বিষয়টি সুনিশ্চিত করতে হবে। তখন কপিল সিব্বল বলেন, ওনাদের দাবিগুলি রাজ্য সরকার মেনে নিয়েছে, এবার ওদের কাজে যোগ দেওয়া উচিত। তখন জুনিয়র ডাক্তারদের পক্ষ থেকে নিযুক্ত আইনজীবী ইন্দিরা জয় সিং বলেন, জুনিয়র ডাক্তাররা বিশ্বাস করেন যারা যারা এই ঘটনার পেছনে রয়েছে তাদের বিরুদ্ধে এখনো সেরকম কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। তারা এখনো আরজি করে ঘুরে বেড়াচ্ছে, তাই ডাক্তাররা ভয় পাচ্ছেন। এর উত্তরে কপিল সিব্বল বলেন, মুখ্যমন্ত্রী নিজে জুনিয়র ডাক্তারদের আশ্বস্ত করেছেন, এরপর রাজ্য সরকার আর কি করতে পারে? তখন প্রধান বিচারপতি কপিল সিব্বলকে জিজ্ঞেস করেন, রাজ্য সরকার জুনিয়র ডাক্তারদের আশ্বস্ত করার জন্য আর কি পদক্ষেপ নিয়েছে? কপিল সিব্বল উত্তরে বলেন, কাজে যোগ দেওয়ার পর জুনিয়র ডাক্তারদের ওপর কোনো শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে না। সেই সাথে কপিল সিব্বল আরও বলেন যে এবার অন্তত ডাক্তারদের উচিত কাজে যোগ দেওয়া।
তখন ইন্দিরা জয়সিং বলেন, 1-2 দিনের মধ্যে জুনিয়র ডাক্তাররা জেনারেল বডি মিটিং করবেন এবং তারপর কাজে যোগ দেবেন। তখন কপিল সিব্বল পুনরায় বলেন, জুনিয়র ডাক্তাররা যদি কাজে যোগ না দেন তখন রাজ্য সরকার কি করবে? এর উত্তরে প্রধান বিচারপতি বলেন, গতবারের শুনানিতে আমরা এ সংক্রান্ত যে রায় দিয়েছিলাম তার কোনো পরিবর্তন এবারে করা হয়নি। অর্থাৎ কাজে যোগ না দিলে রাজ্য সরকার জুনিয়র ডাক্তারদের বিরুদ্ধে ডিসিপ্লিনারি অ্যাকশন নিতে পারে। এই রায়ে বিচারপতিরা কোনো পরিবর্তন করেননি। অর্থাৎ প্রধান বিচারপতি পরিষ্কার বুঝিয়ে দিলেন যে রাজ্য সরকারকে যেমন ডাক্তারদের নিরাপত্তা এবং সুরক্ষা সুনিশ্চিত করতে হবে, সেরকমই জুনিয়র ডাক্তারদেরও কাজে যোগ দিয়ে নিজেদের দায়িত্ব পালন করতে হবে। এই রায় দিয়ে বিচারপতিরা শুনানি শেষ করে যখন উঠতে যাবেন, তখনই একজন আইনজীবী বিচারপতিদের কিছু একটা বলতে শুরু করেন। লাইভ স্ট্রিমিংয়ে সেই আইনজীবীর বক্তব্য শোনা না গেলেও প্রধান বিচারপতি যে তাঁর বক্তব্যে অত্যন্ত বিরক্ত হয়েছেন তা পরিষ্কারভাবে বোঝা গেল। তিনি ওই আইনজীবীকে বেশ কয়েকবার থামানোর চেষ্টা করেন, কিন্তু তাতেও ওই আইনজীবী না থামাতে প্রধান বিচারপতি এবার অত্যন্ত বিরক্ত হয়ে বলেন, এটা কোনো রাজনৈতিক মঞ্চ নয়, আপনি বার অ্যাসোসিয়েশনের একজন সদস্য এবং আপনাকে আইন মেনেই চলতে হবে। ওই আইনজীবী সম্ভবত পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগের জন্য সুপ্রিম কোর্টের বিচারপতিদের কোনো নির্দেশ দেওয়ার দাবি করছিলেন। প্রধান বিচারপতি বলেন, আপনি কোনো একটি বিশেষ রাজনৈতিক দলের সম্পর্কে কি ভাবেন তা আমাদের বিবেচনার বিষয় নয়। আপনি যদি আমাকে মুখ্যমন্ত্রীকে পদত্যাগ করার নির্দেশ দিতে বলেন তবে আপনি ভুল করছেন, তা আমার কাজ নয়। তখন সলিসিটর জেনারেল তুষার মেহতা বলেন, এটা কোনো পাবলিক প্ল্যাটফর্ম নয়, এই মামলার সাথে জড়িত সমস্ত পক্ষের বক্তব্য শোনা হয়ে গেছে, ইনি এই মামলার সাথে কোনোভাবেই জড়িত নন। তুষার মেহতা যখন এইসব বলছিলেন তখন ওই আইনজীবী জোর গলায় কিছু একটা বলছিলেন। তখন প্রধান বিচারপতি কড়া ধমক দিয়ে বলেন, দয়া করে আমার কথা শুনুন, যদি আপনি আমার কথা না শোনেন তাহলে কোর্ট থেকে আপনাকে বের করে দিতে বাধ্য হব। তবে তারপরেও ওই আইনজীবী মাঝে মাঝেই নিজের বক্তব্য চালিয়ে যেতে থাকেন। এর 1-2 মিনিট পর বিচারপতিরা শুনানি শেষ করে নিজেদের চেয়ার ছেড়ে উঠে চলে যান। সব মিলিয়ে এই ছিল আরজিকর মামলার তৃতীয় দিনের শুনানি। এ নিয়ে আপনাদের মতামত কমেন্টের মাধ্যমে আমাদের অবশ্যই জানান। দেখা হচ্ছে আগামী পর্বে নতুন কোনো বিষয় নিয়ে। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।